বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত। পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দেশের মানুষ কোন দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে, সুনির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিতে চায়। রবিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায়। পিআর পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে, তারা জানবে শুধু কোন দলকে ভোট দিচ্ছে সেটা জানবে। নির্দিষ্ট করে বলতে চায় যে এই লোক আমার এমপি, আমি তাকে ভোট দিয়েছি, সে সৎ মানুষ, সঠিক মানুষ এবং সে ন্যায়সঙ্গত মানুষ। এই অসৎ মানুষকে আমি ভোট দিতে চাই না। এই প্রক্রিয়ার কোনো পরিবর্তন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না এবং তারা পিআর পদ্ধতি যে কি বলতে চায় সেটাই কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা জানে না, কারণ সেই পদ্ধতিতে তারা কিভাবে করবে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। দুপুরে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি। ব্রিটিশ হাই কমিশনার বলেন, সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে, বিশেষ করে ভোটার এডুকেশন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে ব্রিটিশ হাই কমিশন। পরে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত কয়েক দফায় ইইউর 150 জন পর্যবেক্ষক আসবেন। I had a very good meeting with the Election Commission Chair. The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh. তো এটা এখন আমরা ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। জনগণের রায়কে জামাত ভয় পায় বলেই আনুপাতিক হার নির্বাচনের কথা বলছে, এমন দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা অজুহাত দেখিয়ে নতুন করে আগ্রাসনের পথ তৈরি করা হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনসমর্থন না থাকায় কতিপয় রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। 56% মানুষ জানেই না যে সংখ্যামতিক নির্বাচন কি। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়। এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বাংলাদেশকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। দেশে বিদেশে অনেক চক্রান্তকারীরা নানা চক্রান্ত করার চেষ্টা চালাতে চাচ্ছে। প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কে এখানে যুদ্ধের কথা বলছে? আমরা বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখছি, আমরা বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার দেখছি। সেটার বিষয়ে যতটুকু আমাদের ডিফেন্ড করা দরকার আমরা সেটা বলছি নানাভাবে। কি আগ্রাসনের পথ তৈরি করার মানে আপনি পথ সুগম করে দিচ্ছেন, এটা কেন? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেন। ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানির জন্য 1 সপ্তাহ সময় চান প্রসিকিউশন। তবে আসামির পক্ষে আরও 2 দিন বাড়িয়ে সময়ের আবেদন করেন নাজনীন নাহার। উভয় পক্ষের শুনানি শেষে 14 অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ চার্জ ফরমাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2 হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা খাগড়াছড়িতে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ দুপুর 12টা থেকে শিথিল করা হয়েছে। সকাল 9:30টার দিকে জম্মু ছাত্র জনতার ফেসবুক পেজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের চিকিৎসার কাজে সৎকারের কাজে সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা চলছে। এসব এলাকায় বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করেছে। এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রমনায় ডিএমপির 5টি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সে চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন। ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। আজ মহাসপ্তমী। ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকেই মূল পূজা শুরু। এই তিথি থেকে দেবীর অন্নভোগ শুরু হয়। আজ জাগ্রত হবে দেবী দুর্গা। 10 হাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে। সকাল 9:58 মধ্যে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় দেবীকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা। সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। আমাদের শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী। আমরা আসলে অনেক অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। এই দিন আসবে, আমরা মন্দিরে যাব। দেশের জনগণ যাতে ভালো থাকতে পারে এই প্রার্থনাই। অবশ্যই ভালো লাগতেছে। কেন ভালো লাগবে? বরং 1 বছর পর একটা উৎসব আসে, অবশ্যই আমাদের ভালো লাগা উচিত। সবাইকে আনন্দে থাকা উচিত। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমাদের অনেক ভালো লাগছে। দুর্গাপূজা আজকে আমাদের সপ্তমী পূজা। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে দুর্গাপূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিনাল কান্তি দাস। মিনাল, শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী কি খবর আপনার কাছে আছে আমাদের জানাবেন।
তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে প্রথমেই মাই টিভির দর্শকদেরকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। গতকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের শাপলা সংঘের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি আজ সোমবার এবং মহাসপ্তমী এবং গতকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে পূজা শুরু হয়েছে আজ কিন্তু এর দ্বিতীয় দিন। সকাল থেকেই ভক্তদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চলছে চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। শাস্ত্রমতে সকালে নবপত্রিকা স্থাপন করা হয়েছে, যাকে বলা হয় কলাবউ। কলা গাছ সহ 9টি বিভিন্ন উদ্ভিদ একত্রে সাজিয়ে দেবীর ডান পাশে রাখা হয়েছে। এই আয়োজন দেখতে কিন্তু এখানে বিপুল সংখ্যক ভক্ত সমাবেত হয়েছেন এবং আমরা যে মণ্ডপে অবস্থান করছি এটি কিন্তু 38তম বছরের মতো তারা পূজা আয়োজন করছেন। এই মণ্ডপের যিনি সভাপতি রয়েছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা 38তম বছরের মতো এবার পূজা আয়োজন করছেন, কেমন লাগছে? এবং সাথে সাথে আরেকটি প্রশ্ন আপনাকে জানিয়ে রাখি যে প্রশাসনের পক্ষ থেকে আপনারা কী ধরনের সহযোগিতা পাচ্ছেন? ধন্যবাদ মাই টিভিকে। আমরা প্রশাসনের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। ওরা সর্বক্ষণই যোগাযোগ আছে আমাদের সাথে, আমাদের এখানে কোনো সমস্যা নেই। এবং আমাদের 38তম বৎসরের পদার্পণে আমাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা এবং আমাদের মৃণাল, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন, পরবর্তীতে আমরা আবার যোগাযোগ করব। দর্শক, এবার চলে যাব ফরিদপুরে। এই মুহূর্তে ফরিদপুর থেকে দুর্গাপূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, দুর্গাপূজার কেমন পরিস্থিতি দেখছেন ফরিদপুরে আমাদের জানাবেন। জি তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। প্রথমে বলে রাখি যে মাই টিভির দর্শকদের ফরিদপুরে যে দুর্গাপূজার যে প্রস্তুতি চলছে সেটির শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের যে নীলটুলি সর্বজনীন পূজা মণ্ডপে। আমরা সকাল থেকে যেমনটি দেখছি যে আজ মহাসপ্তমীর কিন্তু শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে এই যে পূজা মণ্ডপে কিন্তু নানা ধরনের আয়োজন ছিল। তবে একটি বিষয় বলে রাখি যে আজ এবছর ফরিদপুর জেলায়, পুরো জেলায় কিন্তু 758টি পূজা মণ্ডপে পূজা পরিচালিত হচ্ছে। তবে আজ এই বিষয়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে আমি আজ সকালে এখানকার পুলিশ সুপার আব্দুল জলিলের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলেছেন যে পূজা মণ্ডপের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন এবং তারা প্রতিদিনই বিভিন্ন পূজা মণ্ডপ টহল দিচ্ছেন। সেই সাথে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত ফরিদপুরের যে পরিবেশ রয়েছে সেটি কিন্তু খুবই চমৎকার। বিশেষ করে একটি বিষয় বলে রাখি যে ফরিদপুরের যে বাংলাদেশের মধ্যে কিন্তু ফরিদপুর কিন্তু একটি দুর্গাপূজা উদযাপনের জন্য কিন্তু একটি বহুল যে বলা যায় যে প্রসিদ্ধ একটি জেলা। তবে এর মধ্যে এই বছর আমরা ফরিদপুরের যে একটি বিশেষ যে আকর্ষণ রয়েছে এটি হয়েছে যে এই ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামে শ্রী শ্রী হরি মন্দিরের যে একটি মণ্ডপ, এখানে পৌরাণিক কাহিনী অবলম্বনে সতীর 51টি পীঠের প্রতিমার তাৎপর্য তুলে ধরে 151টি প্রতিমা বানানো হয়েছে। তবে আমি যদি বলতে চাই যে যেহেতু এখন দুপুরবেলা, এই দুপুরবেলায় কিন্তু যারা ভক্ত, যারা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কিন্তু ভিড় একটু কম। তবে আমরা এখানকার মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে সন্ধ্যার আগ দিয়েই কিন্তু আবার তারা দ্বিতীয় যে আনুষ্ঠানিকতা শুরু হবে সেটির কিন্তু জমজমাট হয়ে উঠবে। তো সব মিলিয়ে বলা যায় যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ফরিদপুরে যে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে দুর্গাপূজার সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে দুর্গাপূজার সবশেষ খবর জানাচ্ছিল আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। মিঠা পানির উপহ্রদ হিসেবে পরিচিত দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল। 3 জেলা জুড়ে বিস্তৃত এই বিলে এক সময় বছর জুড়েই পানি প্রবাহ থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমে জৌলুস ফিরে পায় বিলটি। স্থানীয়রা বলছেন অপরিকল্পিত উন্নয়ন ও বিলের বুকে বিভিন্ন স্থাপনা নির্মাণে চলন বিল হারাচ্ছে তার বৈচিত্র্য। এছাড়াও অবাধে নিষিদ্ধ জালের ব্যবহারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। প্রতিনিধি সনাতন দাসের প্রতিবেদন জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বিস্তৃত জলরাশির মাঝে দিগন্ত রেখায় সবুজের আলপনা, শান্ত জলরাশির সাথে ভেসে বেড়াচ্ছে শরতের সাদা মেঘের ভেলা। এটি দেশের বৃহত্তম জলরাশি চলন বিল।
প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই বিলটির বর্ষা এলেই বিশালতা বৃদ্ধি পায়। পানিতে টইটুম্বুর হয়ে ওঠে পুরো বিল এলাকা। আর 2 থেকে 3 মাস এই বিলকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করে কয়েক লাখ মানুষ। বিলে কচুরিপানা দিয়ে ভরে যাচ্ছে এবং শামুক ও ঝিনুক নিধন এ কারণে জীব বৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে। চায়না কিছু জাল আছে, বাদাই জাল, এগুলো দিয়ে আষাঢ় মাসে দেখা যাচ্ছে পোনা মাছগুলো ধরে নিচ্ছে। জেলেরা জানান বানের পানি এলেও আগের মতো দেশীয় মাছের দেখা মেলে না। হারিয়ে গেছে 40 থেকে 50 প্রজাতির দেশীয় মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। শোল, বোয়াল, পুঁটি, বংশ ইসে মাছ, মনে করেন নৌকা বোধে, এখানেই নৌকা বোধে মাছ মারছি আমরা। এখন সে মাছ একটাও নাই। এখন বিদায় অন্য কোনো পেশা বেছে নিয়েছি। এক নৌকা শামুক মারলে 3000-4000 টাকা পাওয়া যায়। এখন বিলে আর মাছ নাই, তাই বিদায় মানুষ শামুক মারে। তারাশের কোন্দুইল এলাকায় প্রতিদিন বসছে শামুকের হাট। রাতভর জাল দিয়ে শামুক নিধন করে এই হাটে প্রতি বস্তা শামুক বিক্রি হয় 200 থেকে 300 টাকায়। শামুক মারি তার ধরেন 20 বস্তা 25 বস্তা করে, আগে বেচছি 220-30, এখন দাম কমে গেছে। চলন বিলে আমরা সবাই যাইলে পরিবার আমরা মাছ মারতাম, এখন ধরেন মাছ শাক নাই, এই কারণে আমরা বাধ্যমূল্যকে শামুক মারা বেছে নিয়েছি। চলনবিল এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার, যার প্রভাব পড়ছে বিলের পরিবেশ ও জীববৈচিত্র্যে। শামুক ঝিনুকটা যদি মানুষ আহরণ করে অন্য কোনো কাজে ব্যবহার করে, সেটা থেকে কিন্তু মাটির একটা যে ভারসাম্য সেটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায়। আর ভারসাম্য নষ্ট হলে এক সাইড থেকে নষ্ট করলে সেটা যে ইফেক্ট চারদিক দিয়ে পড়বে। শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয়, এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, দেশীয় মাছ পুনরুদ্ধারে চরণবিলে অভয়াশ্রম তৈরির পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি, তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ, দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে। চলনবিলে চায়না জালের ব্যবহার ও শামুক নিধনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার তাড়াশ এবং উল্লাপাড়াকে নির্দেশনা প্রদান করেছি এই বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, এই কর্মসূচি মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 নামে পরিচিত। এ সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুত ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানান উপদেষ্টা। এই অভিযানের সময় জলসীমার বাইরে মাছ ধরা ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পরিপক্ক ইলিশ যাতে নিরাপদে ডিম পাড়তে পারে তা নিশ্চিত করার জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 2025 সালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সকাল 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।